এইসব কি রিক্ত? তুমি বড় আপুদের ডিস্টার্ব করো, এটা পরিবার জানে? তুমিও না নীলা, রিক্ত কত কিউট, তুই ওকে অ্যাকসেপ্ট করে নিলেই তো হয়। থাপ্পড় দেবো একটা। রিক্ত, তুমি এখানে কেন এসেছো? আমি জানি নীলা, তুমি আজকেও আমাকে অ্যাকসেপ্ট করবে না। এরপরেও আমি চেষ্টা করে যাব। যতদিন না পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত আমি তোমার পেছনে লেগে থাকবো। আমি তোমাকে ভালোবাসি নীলা। রিক্ত, তোমাকে আগেও বলেছি, এখনো বলতেছি, তুমি যেটা করছো সেটা পাগলামি ছাড়া আর কিছু না। তাই এসব বাদ দাও। সবকিছুর একটা লিমিট থাকে, তুমি লিমিট ক্রস করছো। আমি জানি আমি করছি। আমার কি নেই, আমার কিসের কমতি সেটা তুমি আমাকে বলো, যে এটা তোমার পরিবর্তন করতে হবে রিক্ত। তোমার জন্য আমি পুরো পৃথিবীটা পরিবর্তন করে ফেলতে পারি। নীলা কোনো কথা বলল না, সেখান থেকে উঠে গেল। সে জানে এর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওদিকে রিক্ত নিজের বাসায় চলে আসলো। আজকে আর ক্লাস করবে না ও। সে গিয়েছিল একটাবার নীলাকে দেখার জন্য। সে বাসে আসতেই তার বাবা মা দুজনেই তাকে চেপে ধরল। রিক্তের বাবা তখন তার কাছে এসে বলল, রিক্ত, আয়রা তোমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও, তার সাথে দেখা করে আসো। বাবা, আমি বলেছি না তোমার ওই বন্ধুর মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। দেখো রিক্ত, ওর সাথে বিয়ে হলে আমার ব্যবসা আরো বেড়ে যাবে, তাই আমার জন্য হলেও তোমাকে বিয়ে করতেই হবে। তোমার কি টাকা পয়সার অভাব পড়েছে নাকি যে নিজের ছেলেকে ব্যবহার করছো? আমি চাই না আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হোক। তাহলে তুমি তোমার ছেলের সাথে যোগ দিয়েছো। আমি এতদিন থেকে চেষ্টা করে ওকে বুঝাতে পারছি না, এখন তুমিও। এই কথা বলে বাবা রাগ করে সেখান থেকে চলে গেলেন। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে প্রথমে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি হচ্ছি রিক্ত, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা এই শহরের একজন নামকরা ব্যবসায়ী, তবে তার একটা গুণ আছে, সেটা হচ্ছে তিনি অত্যন্ত লোভী। আপনারা হয়তো ভাবতে পারেন কেন নিজের বাবার নামে এরকম বাজে কথা বলছি। তাহলে শুনুন, আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন তিনি আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমাকে আমি বলছিলাম না আমার বন্ধুর মেয়ের কথা, আমি তার সাথে তোমার বিয়ে দিতে চাই, তুমি আজকে ওর সাথে দেখা করবে। এই কথা শোনার পর তো রিক্তর মাথায় আকাশ ভেঙে পড়ল। তার পক্ষে ওই মেয়েকে বিয়ে করা সম্ভব নয়, কারণ সে অন্য একজনকে ভালোবাসে। তার কথা কিভাবে নিজের বাবাকে বলবে? তখন রিক্ত ভয়ে ভয়ে তার বাবাকে বলল, এটা সম্ভব না আব্বু, আমি এখন বিয়ে করতে চাই না। বারবার কেন আমাকে এই কথা বলো? আমার চেয়ে বয়সে বড় ছেলেরাও এখনো বিয়ে করেনি, সেখানে তুমি জোর করে আমাকে এই বয়সে বিয়ে দিতে চাচ্ছ? তাই আমি যেটা বলছি সেটা শুনো, তার সাথে আগে দেখা করতে যাও, দেখা করে এসে তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। রিক্ত তখন তার মায়ের কাছে গেল। রিক্তের মা তাকে বললেন দেখা করে চলে আসতে। রিক্ত চলে গেল মেয়েটার সাথে দেখা করার জন্য। সে রিক্তকে একটা রেস্টুরেন্টে রেখেছে। রিক্ত মেয়েটাকে বড় হবার পর দেখেনি, আগে একবার দেখেছিল, তবে সেটা ছোটবেলায়, সেই কথা এখন আর মনে নেই। রিক্ত রেস্টুরেন্টে চলে গেল। মেয়েটা রিক্তকে চিনে, তাই সে রিক্তকে রিসিভ করবে। রিক্ত তখন রেস্টুরেন্টে গিয়ে চারপাশে দেখতে লাগলো। কিছুক্ষণ পর একটা মেয়ে দেখলো তার দিকেই এগিয়ে আসছে, তার পিছনে আরো দুইটা ছেলে। রিক্ত কিছুই বুঝতে পারলো না। মেয়েটার পরনে শর্ট জিন্স আর হাত কাটা একটা টি শার্ট। সে রিক্তের সামনে এসে বলল, হ্যালো রিক্ত, কেমন আছো? এই কথা শোনার পর তো রিক্তের মাথা ঘুরতে শুরু করলো। রিক্ত মেয়েটার দিকে তাকিয়ে আছে। রিক্ত ভাবছে এটা যদি তার বাবার বন্ধুর মেয়ে হয় তাহলে তার জীবন নষ্ট হয়ে যাবে। রিক্ত নিজেকে স্বাভাবিক করে হালকা হেসে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কি আয়রা? তখন আয়রা রিক্তের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তার পাশে থাকা ছেলেগুলো রোবটের মতো রিক্তের দিকে তাকিয়ে আছে। আয়রা রিক্তের দিকে তাকিয়ে বলল, আরে ওদেরকে দেখে ভয় পেও না, ওরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েদের ছেলে বন্ধু এটা রিক্তের কোনোদিনই পছন্দ নয়। তবে এগুলো কোনোটাই আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে রিক্ত অন্য একজনকে ভালোবাসে। রিক্ত তখন আয়রার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা আমাকে দেখা শেষ হয়ে গেলে আমি চলে যাই? আরে কি বলো, আমি তোমাকে নিয়ে কত বড় একটা প্ল্যান করেছি। আজকে রাতে আমরা একটা পার্টি দিচ্ছি তোমাকে সাথে নিয়ে, সেই জন্য তোমাকে থাকতেই হবে। আমি আঙ্কেলকে কল করে দিয়েছি, চলো আজকে রাতে পার্টিতে আমাদের সাথে। এই কথা শোনার পর রিক্ত তার বাবার প্রতি রাগ হতে শুরু করলো। এইরকম একটা জঘন্য মেয়েকে তার জন্য পছন্দ করেছে। রিক্ত আয়রাকে বারবার না করলেও আয়রা রিক্তের কোনো কথাই শুনতে চাইছিল না।
রিক্তের সামনে আয়রা রিক্তের বাবার কাছে ফোন করে। রিক্তের বাবা রিক্তকে তার সাথে থাকতে বলে। রিক্তেরও মনে মনে ভাবলো এই সুযোগ আয়রার ব্যাপারে সব কিছু জেনে নেওয়া যাবে। আয়রার সাথে থাকা ছেলেগুলোকে দেখে রিক্তের মনেই হচ্ছিল না যে এগুলো আয়রার বন্ধু। তবে রিক্তের এতে কি আসে যায়, সে তো ওই মেয়েকেই বিয়ে করবে না। রিক্ত কিছুক্ষণ আয়রার বকবক শুনে শুধু হা করলো। এরপর খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর আয়রার সাথে যেতে শুরু করলো। আয়রা রিক্তকে একটা ক্লাবে নিয়ে যায়। রিক্ত ভিতরে ঢুকে দেখলো আয়রার সাথে সবাই পরিচিত। এর মানে কি সে মাঝে মাঝে এখানে আসে? রিক্ত কিছু বলছে না দেখে আয়রা রিক্তের দিকে এগিয়ে এসে বলল, কেমন রিক্ত, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে পার্টিতে জয়েন করো। বলে আয়রা একটা গ্লাস রিক্তের দিকে এগিয়ে দিল। রিক্ত কোল্ড ড্রিঙ্কস ভেবে হাতে নিল, কিন্তু যখনই নাকের কাছে নিয়ে গেল তখন বুঝতে পারলো এটা কোল্ড ড্রিঙ্কস নয়, এটা মদ। রিক্ত একটা সোফায় বসে বলদের মতো তাদের দিকে তাকিয়ে আছে। তার কাছে অবাক লাগছিল, কারণ সে এসেছে বিয়ের জন্য মেয়ে দেখতে, আর মেয়ে কিনা তার সামনে ফ্রেন্ডদের নিয়ে মদ গিলছে। রিক্ত আরও কিছুক্ষণ ওয়েট করতেই আয়রার অস্বাভাবিক আচরণ দেখতে পেল। ছেলেদের সাথে হাত ধরে ধরে নাচানাচি করছিল। রিক্তের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো, সে এটাকেই সুযোগ বানাবে বিয়ে ভাঙার জন্য। তাই ফোনটা বের করে একটা ভিডিও করে নিল। একটু পরে আয়রা এসে রিক্তকে টানতে শুরু করলো। রিক্ত আয়রার সাথে রেসপন্স করলো, কিন্তু আয়রা রিক্তকে নিয়ে একটা রুমে গেল। রিক্ত চুপচাপ আয়রার সাথে গেল, কিন্তু এ কি, আয়রা দরজা বন্ধ করে দিল কেন? এটা দেখার পর রিক্ত লাফ দিয়ে উঠে বলল, এটা কি করছো আয়রা? দরজা বন্ধ করছো কেন? সরো, আমাকে বাসায় যেতে হবে। আয়রা মাতাল অবস্থায় রিক্তের দিকে এগিয়ে আসছিল। রিক্ত বুঝছিল এই মেয়ে মাতাল অবস্থায় অস্বাভাবিক আচরণ করতে পারে, সেজন্য রিক্ত সরে দরজার কাছে এসেই গেল। এটা দেখে আয়রা রিক্তকে ধাক্কা দিয়ে বলল, কেমন রিক্ত, তুমি এসব কি করছো? দুনিয়াটা অ্যাডভান্স হয়েছে, তোমার সাথে আমার বিয়ে হতে চলেছে, আগে একবার চেক করে নেবে না? রিক্তের মাথাটা নষ্ট হয়ে গেল। এই মেয়ের কি মাথার সমস্যা আছে নাকি? রিক্ত রাগ দেখিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আজ তোমাকে দেখতে এসেছি, তোমাকে বিয়ে করতে নয়। তুমি এরকম করছো কেন? তোমাকে পছন্দ হলো কিনা সেটা আমার ব্যাপার, আমি আমার বাসায় গিয়ে সেটা জানাবো, কিন্তু তুমি এরকম করতে পারো না। সেটার জন্যই তো আমি এই ব্যবস্থা করলাম। তুমি আমাকে চেক করে না নিলে পরে ঝামেলা হতে পারে, সেই জন্য আমি যাচ্ছি, আগে তুমি আমাকে দেখে নাও ঠিক করে। এই কথা শোনার পর রিক্তের অনেক খারাপ লাগলো। রিক্ত তাকে থাপ্পড় দিয়ে বলল। তখন আয়রা রিক্তের দিকে এমন করে তাকালো যেন মনে হচ্ছিল রিক্তকে মেরে ফেলবে। রিক্ত তখন তার দিকে তাকিয়ে বলল, এভাবে আর কতজনকে চেক করতে দিয়েছো? যার সাথে দেখা করতে আসবে তাকে চেক করতে দিবে? আমি তোমাকে কোনো দিন বিয়ে করব না, আমাকে এখনই এখান থেকে যেতে হবে। তুমি জঘন্য একটা মেয়ে। দেখো রিক্ত, আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি বলে তুমি যা মনে হয় তা বলে যাবে, এটা মেনে নেব না। তুমি আমাকে থাপ্পড় মেরেছো, আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তুলতে পারিনি, সেই জায়গায় তুমি আমার গালে থাপ্পড় মেরেছো। তোমাকে আমি চাইলে শেষ করে দিতে পারি, বাইরে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। রিক্ত তখন রাগে গা জ্বলে উঠল। সে আয়রার গালে আরও একটা কষিয়ে থাপ্পড় দিল। এরপর বলল, তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আসো, দেখবো কারা তোমাকে বাঁচাতে পারে। তোমার সঙ্গে থাকতে আমার এখন ঘৃণা হচ্ছে। এই কথা বলে রিক্ত সেখান থেকে চলে আসলো। রিক্ত বাসায় এসে তার মায়ের কাছে সব বলল। তখন রিক্তের মাও বেশ অবাক হলেন। রিক্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এই মেয়েটাকে ও কোনোভাবেই বিয়ে করা যাবে না। যদি বিয়ে করে তাহলে তার নিজের জীবন যেমন নষ্ট হবে, এর সাথে তার পরিবারকেও সারা জীবন আফসোস করতে হবে। এর পরের ঘটনা তো আপনারা জানেন। ওদিকে আয়রা তখন বাসায় ফিরে গিয়ে চিৎকার করতে শুরু করেছে। এটা দেখে তার বাবা ইমরান সাহেব এগিয়ে এসে বললেন, কি ব্যাপার মামুনি, কি হয়েছে? বাবা তুমি জানো, আজকে রিক্ত আমায় থাপ্পড় মেরেছে। আমি ওকে নিয়ে গিয়েছিলাম পার্টিতে, তখন তাকে বললাম আমাকে একটু চেক করে নাও, পরে ঝামেলা হতে পারে, সেই জন্য সে রেগে গিয়ে আমাকে থাপ্পড় মেরেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলবো, হয়তো ও এসব পছন্দ করে না, কিন্তু তুমি কেন ওর সাথে এরকম করতে গেলে? এরকম যদি করে তাহলে আমি ওকে বিয়ে করব না। আমি ওর ভালোর জন্য এটা করেছিলাম, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বলে সে রুমের মধ্যে চলে গেল। ইমরান সাহেব অফিসে চলে আসলেন। অফিসে আসার পর রিক্তের বাবার সাথে দেখা হলো। তখন তিনি রিক্তের বাবাকে বললেন, আরে তোর ছেলে এই কাজটা কিভাবে করতে পারলো?
আমি আমার মেয়েকে পাঠালাম তোর ছেলের সাথে দেখা করার জন্য, কিন্তু তোর ছেলে আমার মেয়েকে খারাপ কথা বলেছে। এখন আয়রা অনেক রেগে গেছে, সে বিয়ে করবে না বলে দিয়েছে। কি বলবো বলো? আমি আমার ছেলের সাথে কথা বলছি, সেও ঠিক এরকম কথা বলছে। আমি দেখছি কি করা যায়, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। দেখ আরিফ, তোর সাথে আমার অনেক পুরনো ব্যবসায়িক সম্পর্ক। এই সম্পর্ক আরো ভালো করার জন্য এই কাজটা করতে গিয়েছিলাম, কিন্তু তোর ছেলে যদি এরকম করতে থাকে তাহলে এটা কোনোদিনও সম্ভব নয়। তাই তুই তোর ছেলেকে বোঝা, আর একদিন যদি এরকম ব্যবহার করে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তোকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি বোঝানোর চেষ্টা করছি ওকে, আর কখনো রিক্ত এরকম কাজ করবে না। রিক্তের বাবা চিন্তায় পড়ে গেলেন কিভাবে তাকে রাজি করাবেন। পরের দিন রিক্ত ভার্সিটিতে যাওয়ার পর অপেক্ষা করছে কখন নীলা আসবে, কিন্তু তার কোনো খবরই নেই। রিক্ত মেয়েটাকে অনেক ভালোবাসে, কিন্তু সে রিক্তকে পাত্তাও দেয় না। এটা দেখে রিক্ত বিরক্তও হয় না, বরং নীলার প্রতি আরও বেশি মুগ্ধ হয়। নীলার বাবা ছোটোখাটো একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেন, বয়স হয়ে গেছে। নীলা সবসময় ছেলেদের থেকে দূরে থাকার চেষ্টা করে। এইরকম একটা মেয়ে রিক্ত তার জীবনে চায়, কিন্তু সে তার বাবাকে বললে তার বাবা কোনোদিনও রাজি হবে না। সেজন্য রিক্ত তার বাবাকে বলতে পারে না। ওইদিকে রিক্তের বাবা কিছু লোকজনকে লাগিয়ে দিয়েছে রিক্তর পেছনে, যারা রিক্তের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করছে রিক্ত কারোর সাথে সম্পর্কে আছে কিনা সেটা জানার জন্য। কারণ রিক্তের বাবা বুঝতে পেরেছে রিক্ত সাধারণত তার কথা মেনে নেওয়ার মতো ছেলেও নয়। রিক্ত অপেক্ষা করলো অনেকক্ষণ, কিন্তু এরপরও যখন নীলা আসলো না তখন রিক্তের চিন্তা হতে শুরু করলো। নীলা আসছে না কেন? ভার্সিটি নীলা কখনো মিস করে না। রিক্ত নীলার বান্ধবী রিমার কাছে কল করলো, কারণ নীলার কোনো ফোন নেই। রিমা ফোন ধরতেই রিক্ত করলো। কি ব্যাপার রিমা আপু, তুমি আর নীলা দুজনেই আজকে ভার্সিটিতে আসলে না? কোনো সমস্যা হয়েছে নাকি? রিক্ত সর্বনাশ হয়ে গেছে, নীলার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তাকে নিয়ে হসপিটাল এসেছি, নীলা অনেক কান্না করছে, আমি তাকে থামাতে পারছি না। কি বলছো? কোথায় তোমরা আমাকে বলো। সিটি হসপিটাল আছে, তাড়াতাড়ি চলে আসো। রিক্ত তখন সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে চলে গেল সিটি হসপিটালে। রিক্ত সেখানে পৌঁছাতে পিছন পিছন ওই লোকগুলো তার সাথে এলো, কিন্তু রিক্ত তাদের দেখতে পেল না। রিক্ত হসপিটালে পৌঁছে তাদের দুজনকে খুঁজতে শুরু করলো। দ্বিতীয় তলায় গিয়েই তাদেরকে পেয়ে গেল। রিক্ত তখন নীলার কাছে গেল। নীলা কান্না করছে, তার ভাই আর মা পাশে বসে আছে। রিক্ত তখন নীলার পাশে গিয়ে বসলো। নীলা রিক্তকে দেখেই রেগে গেল, সে রিক্তকে সহ্য করতে পারে না। নীলা রিক্তের দিকে তাকিয়ে বলল, এই তোমাকে কে বলেছে এখানে আসতে? এই কষ্টের সময় আমি তোমার সাথে মিসবিহেভ করতে চাচ্ছি না, চলে যাও বলছি। রিক্ত নীলার এইরকম ব্যবহারে অনেক কষ্ট পেল, কিন্তু নীলার এই পরিস্থিতিতে এইরকম ব্যবহার করাটাই স্বাভাবিক। রিক্ত নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, প্লিজ নীলা এরকম বলো না, আমি আঙ্কেলকে একটু দেখতে চাই। তোমাকে কতবার বলবো তুমি আমার সামনে থেকে চলে যাও? আমার বাবার এমনিতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মন ভালো নেই, প্লিজ এখান থেকে চলে যাও। এরকম করছিস কেন? রিক্ত অনেক কষ্ট করে তুই এসেছে, তুই ওর সাথে এরকম ব্যবহার কেন করছিস? রিক্ত, তুমি বসো। রিক্ত তখন রিমার দিকে তাকালো। রিমা রিক্তকে শান্ত হতে বলল, কারণ সে জানে রিক্তের মন খারাপ হতে পারে। রিক্ত তখন ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার তখন রিক্তকে বলল, দেখুন, ওনার অনেক ভয়ঙ্করভাবে ট্রাকের সাথে ধাক্কা লেগেছে, সেজন্য ওনার অনেক ড্যামেজ হয়েছে। এগুলো সেরে উঠতে অনেকদিন সময় লাগবে, সাথে ওনার একটা ইমার্জেন্সি অপারেশন করা প্রয়োজন। ডাক্তার, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকা পয়সা যা লাগে আমি দিব, আপনি শুধু অপারেশনের ব্যবস্থা করুন। আমি এটাই বলতে চেয়েছিলাম ওনাদেরকে, বারবার বলছিলাম তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করতে, কিন্তু ওনার টাকা ম্যানেজ করতে পারছিলেন না, সেই জন্য অপারেশন করতে নিষেধ করেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অপারেশনের ব্যবস্থা করছি। এইদিকে নীলা তখন তার আম্মু আর ছোট ভাইয়ের পাশে বসেছিল। সে কি করবে কিছু ভেবে উঠতে পারছিল না। তার বাবার অপারেশন করতে হবে, কিন্তু এখন তাদের কাছে এত টাকা নেই। নীলার বাবা সাধারণত একটা ব্যাংকের সিকিউরিটি গার্ড, ওনার কাছে এত টাকা কোথা থেকে আসবে? এটা নিয়ে নীলা যখন চিন্তায় ব্যস্ত তখন রিক্ত সেখানে আসলো। ছেলেটাকে নীলার ভালো লাগে না তা নয়, কিন্তু রিক্ত অনেক বড়লোক পরিবারের সন্তান, তার সাথে নীলার যায় না। রিক্তের বাবা একদিন নীলাকে সতর্কও করেছেন,
ডেকে নিয়ে গিয়ে তার ছেলের থেকে দূরে থাকতে বলেছেন। সেজন্য নীলা রিক্তকে পাত্তা দেয় না। তখন ডাক্তার তাদের কাছে এসে বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, রোগী সুস্থ হয়ে যাবে। ওনার অপারেশনের ব্যবস্থা করছি, আপনারা সবাই শান্ত হয়ে ওনার জন্য দোয়া করুন। এই কথা শোনার পর নীলা আশ্চর্য হয়ে গেল। এতক্ষণ ডাক্তার বলছিল টাকা না দিলে অপারেশন করবে না, হঠাৎ সেই ডাক্তারই অপারেশন করতে রাজি হয়ে গেল কি করে? নীলা সন্দেহ নিয়ে ডাক্তারকে প্রশ্ন করলো। কি ব্যাপার ডক্টর, টাকা কে দিল অপারেশনে? নীলার আম্মু আর রিমাও হাঁ হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। ডাক্তার নীলার দিকে তাকিয়ে বলল, একটা ছেলে এসেছিল, সে ওনার অপারেশনের টাকা দিয়েছে, সাথে ওনার চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হয় সবকিছু দিয়ে দিয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না, ওনার অপারেশন হয়ে গেলে উনি সুস্থ হয়ে যাবেন। নীলা আর বুঝতে বাকি রইল না কাজটা ঠিক কে করেছে, কিন্তু নীলা তার কাছ থেকে কোনো সহযোগিতা নিতে চায় না। সেজন্য ডাক্তারকে যখন না করতে যাবে তখন হঠাৎ করে নীলার ছোট ভাই রাফি বলল, আপু, তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না, আমাদের বাবা সুস্থ হয়ে যাবেন। তুমি কান্না করো না প্লিজ, আব্বু সুস্থ হয়ে যাবে তো? এই কথা শোনার পর নীলার মুখ বন্ধ হয়ে গেল। ডাক্তারকে কিভাবে না করবে সে? ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারল না। তখন নীলার আম্মু নীলাকে বলল, কেন ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করি? ছেলেটা সত্যিই তোকে ভালোবাসে, ছেলেটার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? নীলা তখন কান্না করে তার আম্মুর দিকে তাকালো। নীলার যে রিক্তকে ভালো লাগে না এটা কিন্তু নয়, কিন্তু রিক্তকে সে কীভাবে কাছে টেনে নেবে? রিক্তের বাবা তো আগেই নিষেধ করেছেন। নীলা তখন তার আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি কিভাবে তার সাথে ভালো ব্যবহার করব? তার বাবা আমাকে হুমকি দিয়েছেন, তিনি তার ছেলের থেকে আমাকে দূরে থাকতে বলেছেন। আমাদের স্ট্যাটাস তার স্ট্যাটাস চায় না। নীলার আম্মু আর কোনো কথা বললেন না, চুপচাপ বসে রইলেন। নীলা একটু দূরে দেখতে পেল রিক্ত দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ শুধু অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। নীলা তখন তার কাছে গিয়ে বলল, তোমাকে ধন্যবাদ রিক্ত, আমাকে সহযোগিতা করার জন্য। তুমি এখান থেকে চলে যাও এখন। তোমার বাসায় হয়তো তোমাকে নিয়ে টেনশন করবে, আমি এদিকটা সামলে নেব। রিক্ত তখন নীলার দিকে তাকালো। এই প্রথম মনে হয় নীলা রিক্তের সাথে ভালো করে কথা বলছে। রিক্ত নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা রিক্তের দিকে তাকিয়ে আবারও বলল, কি ব্যাপার, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি বাসায় ফিরে যাও, তোমার বাবা তোমাকে নিয়ে টেনশন করবেন, প্রয়োজন হলে পরে একবার এসে দেখে যাবে, কিন্তু এখন এখান থেকে চলে যাও। প্লিজ নীলা, এরকম ব্যবহার করো না আমার সাথে। আমি এখানে থাকতে চাই। আঙ্কেলের এমন অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছুর প্রয়োজন হতে পারে। তোমরা মেয়ে মানুষ কীভাবে সব সামলাবে? আমাদের নিয়ে তোমাকে এত চিন্তা না করলেও হবে। যদি না পারতাম তাহলে কি বাবাকে নিয়ে হসপিটালে আসতাম? তুমি চলে যাও, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করবে, পরে সমস্যা হতে পারে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি রিক্ত। কিন্তু রিক্ত নীলার কথা শুনল না। রিক্ত এসে নীলার মায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিতে শুরু করলো। রিক্ত খেয়াল করলো নীলা তার পাশে বিনাকে নিয়ে বসে আছে। হঠাৎই রিক্তের ফোন বেজে উঠল। হাতে নিতেই দেখলো তার বাবার কল। রিক্ত ফোন কেটে দিল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলেন। রিক্ত তখন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব, কি হয়েছে? আঙ্কেল সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ অবশ্যই, ওনার অপারেশনের সাকসেসফুল হয়েছে, কিন্তু যেহেতু ওনার আঘাত লেগেছে সেহেতু সেগুলো সেরে উঠতে কিছুদিন সময় লেগে যাবে। নীলা তখন রিক্তের পেছন পেছন ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কথা শুনে নীলা হাফ ছেড়ে বাঁচল। অনেক চিন্তায় ছিল তার বাবাকে নিয়ে। এখন কিছুটা হলেও চিন্তা মুক্ত হলো ও। কিন্তু তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হচ্ছে নীলার বাবা। নীলার বাবা যদি চাকরি করতে না পারে তাহলে পরিবারটা চলবে কী করে? কিন্তু এইসব চিন্তা এখন নীলার মাথায় আসছে না। এখন সে শুধু তার বাবার সুস্থতার বিষয়ে চিন্তা করছে। রিক্ত তখন নীলার ভাই রাফির কাছে গেল। ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি। রাফি রিক্তের সাথে দেখা করেছে আগেও। তার স্কুলে মাঝে মাঝে রিক্ত যেত। সরাসরি নীলাকে কিছু দেওয়ার সাহস না থাকায় রাফিকে দিয়ে নীলার কাছে বিভিন্ন গিফট পাঠাতো, কিন্তু নীলা সেটা নিত না, আবার ফিরিয়ে দিত। কিন্তু রিক্ত রাফির কাছে তার জন্য গিফট পাঠাতো। রিক্ত রাফিকে বলল, রাফি, তুমি মনে হয় সকাল থেকে কিছুই খাওনি। আমার সাথে চলো, তোমাকে খাবার কিনে দেই। ভাইয়া, শুধু আমি না, আমাদের এখানকার কেউ খাবার খায়নি। তুমি কিনে দিলে সবাইকে কিনে দিতে হবে, আমি একা খাবো না। রিক্ত তখন রাফির দিকে তাকিয়ে
মুচকি হাসলো, কিন্তু নীলা পেছনে দাঁড়িয়েছিল, সেটা তারা কেউ দেখতে পায়নি। নীলা তখন তার ভাইয়ের হাত ধরে বলল, তোর এত খাবার খাওয়ার শখ হলে আমাকে বললি না কেন? একটা অপরিচিত লোককে কেন খাবারের কথা বলছিস? রিক্তের অনেক কষ্ট হলো, নীলা তাকে অপরিচিত বলছে। রাফিও মন খারাপ করে ফেলেছে। রিক্ত তখন তার দিকে তাকিয়ে বলল, রাফি, এসব কথায় কান দিও না, তুমি আমার সাথে চলো। আর রিক্ত তখন রাফিকে জোর করে নিয়ে গেল। এরপর তাদের সবার জন্য খাবার কিনে নিয়ে আসলো, কিন্তু নীলা কিছুতেই খেতে চাইছিল না। রিক্ত তখন নীলার মায়ের কাছে গিয়ে বলল, আন্টি, আমার কথা নীলা শুনবে না, আপনি একটু বলেন। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি ওকে বুঝিয়ে বলবো। আসলে ও তোমার প্রতি রাগ করেছে। তোমার বাবা হয়তো ওকে কিছু একটা বলেছে, সেই জন্যই এরকম করছে। রিক্ত এটা শোনার পর আশ্চর্য হয়ে গেল। রিক্তের বাবা কিভাবে নীলার ব্যাপারে জানতে পারলো? আন্টি, আমি তো বাবাকে এসব ব্যাপারে কিছুই বলিনি। আমি জানি না বাবা, নীলা আমাকে বললো তোমার বাবা নাকি তোমার থেকে দূরে থাকতে বলেছে। আসলে আমার মেয়েটা খুব সহজ সরল, এইসব ঝামেলায় জড়াতে চায় না, সেই জন্যই দূরে থাকে। রিক্ত এই কথা শোনার পরে বেশ রাগ করলো তার বাবার উপরে। নীলার মা উঠে গিয়ে নীলাকে জোর করে খাবার খাওয়ালো। এটা দেখার পর রিক্তের কিছুটা ভালো লাগলো। রিক্ত ডাক্তারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিবে তার আগেই নীলার কাছে গেল, গিয়ে বলল, নীলা, কোনো প্রয়োজন হলে আমাকে কল করবে। তুমি প্লিজ আমার থেকে লুকিয়ে একা একা বসে থাকবে না। আমি তোমাকে সহযোগিতা করার জন্য সবসময় তৈরি আছি। নীলা কোনো উত্তর দিল না। রিক্ত সেখান থেকে চলে আসলো তার বাসায়। যখন বাসায় ঢুকতে যাবে তখন তার বাবা বলল, একটা ব্যাংকের পিয়নের মেয়ের জন্য এভাবে পাগল হয়ে গেছো? আমি তোমার জন্য স্মার্ট সুন্দর একটা মেয়েকে দেখেছিলাম, কিন্তু তুমি ওই রাস্তার মেয়েটার জন্য ওর সাথে খারাপ ব্যবহার করেছো। ওই লোকটা মারা গেলে তোমার কি আসে যায়? তুমি কেন ওর সাথে গেলে? এই কথা শোনার পর রিক্তের মাথায় রাগ উঠে গেল। রিক্ত তার বাবার সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু ইচ্ছে করে তার বাবা তাকে রাগিয়ে দিল। রিক্ত তখন বেশ জোর গলায় বলল, ওই রাস্তার মেয়েটা তোমার ওই নোংরা মেয়েটার থেকে অনেক ভালো। সে রাস্তার মেয়ে হওয়ার পরেও কোনোদিন কোনো ছেলের দিকে ফিরেও তাকায় না, কিন্তু তোমার পছন্দ করে ওই স্মার্ট মেয়েটা প্রতিদিন ছেলেদের সাথে রাত কাটায়। এরকমের স্মার্টের চেয়ে ওই রাস্তার মেয়েটা অনেক ভালো। মুখ সামলে কথা বলো। আমার বন্ধুর মেয়ের ব্যাপারে এত বাজে কথা বলার সাহস তোমার কি করে হলো? তোমাকে আমি কিছু বলি না দেখে তোমার সাহস বেড়ে গেছে। আমিও তোমাকে কিছু বলি না বলে তুমি যা ইচ্ছা তা করছো। তোমাকে কে বলেছে নীলাকে এসে বলতে আমার যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করব? তোমার কিসের এত সমস্যা? দরকার হয় আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি তোমার এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না। এই কথা শোনার পর রিক্তের বাবা তার মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার ছেলে বড় হয়ে গেছে, এখন বাড়ি থেকে বের হয়ে যেতে চাইছে ওই রাস্তার মেয়েটার জন্য। ওই রাস্তার মেয়েটা আমার ছেলেকে কি জাদু করেছে সেটা আমি বুঝতে পারছি না। আগে ওই মেয়েটাকে একটা শাস্তি দিতে হবে। বাবা, তুমি কিন্তু বেশি করতেছো। আমি ওর সাথে ইচ্ছা করে কথা বলি, ও আমার সাথে কথা বলতে চায় না, আমাকে পাত্তাই দেয় না। আমি ওকে ভালোবাসি, তাই তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি নীলার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমার আসল রূপ দেখতে পাবে। তুমি আমাকে হুমকি দিচ্ছ ওই মেয়েটার জন্য? হ্যাঁ, দরকার হয় সেটাই করব। তুমি লিমিট ক্রস করেছো। তুমি কেন ওর সাথে খারাপ ব্যবহার করলে? ওকে কেন বললে আমার থেকে দূরে থাকতে? আমি তোমার ভালো চাই বলে এরকম কাজ করেছি। ওই মেয়েটার সাথে যদি তোমার বিয়ে হয়ে তাহলে আমাদের সম্মান নষ্ট হবে। সেই জন্য আমি ওর বাবা মা সহ সবাইকে সতর্ক করে দিতে চেয়েছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, আমি যদি বিয়ে করি তাহলে নীলাকেই করব। এতে তুমি যাই করো না কেন, তবে মনে রেখো তুমি এসব করতে গিয়ে যদি ওদের কোনো ক্ষতি করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। তাহলে তুমি আমার সিদ্ধান্ত শুনে রাখো। তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর আমি আয়রার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। যদি রাজি না হও তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তখন বুঝতে পারবে জীবনে বেঁচে থাকতে হলে কত কিছুর প্রয়োজন, টাকার কি মূল্য, তখন বুঝবে। কিন্তু রিক্ত কোনো কথা বলল না, রাগ করে নিজের রুমে চলে গেল। মাথাটাই নষ্ট হয়ে গেছে ওর, এখন সে কি করবে? রিক্ত রাতে ঠিকমতো ঘুমাতেও পারল না। পরদিন সকালে উঠে যখন রিক্ত নীলার বাবাকে দেখতে যাবে তখন রিক্তের বাবা তাকে আটকে বললেন, রিক্ত, তুমি কোথায় যাচ্ছ? আজকে তোমার বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক করতে
ইমরানের বাসায় যাব, তুমি আমাদের সাথে যাবে। যেখানে আমি ওই মেয়েকে বিয়ে করব না সেখানে ওর বাসায় যাওয়ার কোনো মানেই হয় না। আমাকে ওর সাথে বিয়ে জোর করে দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি ওকে জীবনেও আমার স্ত্রী হিসেবে মানব না। তুমি না গেলেও কিছু আসে যায় না। আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, আয়রার সাথেই তোমার বিয়ে দিব। তোমাকে এই বিয়ে করতেই হবে। আমাকে যদি মেরে আমার লাশ বানিয়ে দেওয়া হয় এরপরেও আমি ওই মেয়েকে বিয়ে করব না। তাই তোমার যা ইচ্ছা করো, আমি এসবের মধ্যে নেই। বলেই রিক্ত বাসা থেকে বেরিয়ে হসপিটালে চলে আসলো। হসপিটালে এসে দেখে তারা সবাই এখনো বসে আছে। রাফি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। রিক্ত তখন তাদের কাছে গিয়ে বলল, আন্টি আপনারা বাসায় চলে যান, কালকে থেকে এখানে আছেন, বাসায় গিয়ে বিশ্রাম করুন। আমি এখানে আছি, বিকালের দিকে চলে আসবেন। লাগবে না, আমরা এখানে বসতে পারবো। তুমি এখান থেকে চলে যাও, তোমার ভার্সিটি আছে। ভার্সিটিতে না গিয়ে এখানে আসলে কেন? আমরা আমাদের বাবাকে দেখার জন্য যথেষ্ট। তুমি নিজের কথা চিন্তা না করলেও আন্টি আর রাফির কথা চিন্তা করো। আন্টির বয়স হয়েছে, এত ধকল উনি সামলাতে পারবেন না। রাফিও অনেক ছোট, দেখো চেয়ারে ঘুমিয়ে পড়েছে। তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। নীলার মা তখন রিক্তের দিকে তাকালেন। রিক্ত তাকে রিকোয়েস্ট করতে শুরু করলো, কিন্তু নীলা যাবে না তার বাবাকে ছেড়ে। রিক্ত নীলাকে আর জোর করলো না। নীলার মা আর রাফিকে পাঠিয়ে দিল বাসায়। নীলার বাবার এখনো জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলতে পারছে না ঠিক মতো। নীলার বাবা রিক্তকে অনেক ভালোবাসেন। নীলার বাবা অনেক ভালো মানুষ, গরিব হলেও তাদের মধ্যে মানবতা আছে, এটাই রিক্তের কাছে সব থেকে বেশি প্রিয়। কি হবে টাকা পয়সা দিয়ে যদি মানবতাই না থাকে? টাকা পয়সার কারণে রিক্তের বাবা তাকে বিক্রি করে দিতে চাইছেন। এটা রিক্তের কাছে কতটা কষ্টের সেটা রিক্ত ভাষায় বলে প্রকাশ করতে পারবে না। রিক্তের পাশে নীলাও বসে আছে। রিক্ত কোনো কথা বলছে না, নীলাও কথা বলছে না। একটু পরে নীলা রিক্তের দিকে তাকিয়ে বলল, রিক্ত, তুমি কেন এরকম করছো? তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাকে কোনোদিনও নিজের কাছে নিতে পারবো না। তুমি আর আমি আকাশ পাতাল তফাত। তোমার বাবা যেখানে কোটি কোটি টাকার ব্যবসা করেন, সেখানে আমার বাবা সাধারণ একজন ব্যাংকের কর্মচারী। তুমি কেন আমার পেছনে ঘুরছো? তোমার বাবার সম্মান নষ্ট হচ্ছে, কেন বোঝো না? আমি টাকা পয়সার কথা চিন্তা করি না। টাকা পয়সা দিয়ে কি হবে? আমার বাবা আমাকে টাকার কাছে বিক্রি করে দিতে চাইছেন, কিন্তু আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আমি তোমাকে নিয়ে আমার স্বপ্নের সংসার সাজাতে চাই। তোমার জন্য দরকার হয় সারা জীবন অপেক্ষা করব, এরপরও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তখন তার দিকে তাকিয়ে আছি, কিছুতেই বোঝাতে পারছি না এই অবুঝ ছেলেটাকে। তার এসব পাগলামি দেখে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ছি, কিন্তু এটা তাকে বুঝতে দেওয়া যাবে না। আমি তখন তার পাশ থেকে উঠে বাবার কেবিনে চলে গেলাম, গিয়ে বাবার পাশে বসলাম। আমার পেছন পেছন দেখি রিক্তও চলে এসেছে। বাবা জানেন তার অপারেশনের সব টাকা রিক্ত দিয়ে দিয়েছে। বাবা তখন রিক্তের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমার সংসার নষ্ট হয়ে যেত যদি তুমি আমার জীবন না বাঁচাতে। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী। যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমার পরিবার রাস্তায় বসে যেত। নীলার বাবা কান্না করে কথাগুলো বলছিলেন। তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না, তবুও জোর করে কথাটা বলছেন। রিক্ত তখন নীলার বাবার কাছে গিয়ে বলল, আঙ্কেল, আপনি ঠিক মতো কথা বলতে পারছেন না, শরীরের উপর বেশি জোর দিবেন না। আমি আপনার জীবন বাঁচিয়েছি, এটা কেন বলছেন? জীবন বাঁচানোর মালিক আল্লাহ। আমি শুধু টাকা দিয়েছি, টাকা দিয়ে কিছুই হয় না আঙ্কেল। আমি আপনার সন্তানের মতো, আপনার কিছু হয়ে গেলে আমারও কষ্ট হতো। নীলার বাবা রিক্তের হাত ধরে শুয়ে রইলেন। রিক্ত নীলার বাবার ওখানে আরো কিছুক্ষণ বসলো, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা করছিল তার বাবাকে নিয়ে। তার বাবা কি করবে সেটা রিক্ত জানে না। ওদিকে রিক্তের বাবা নিজের অফিসে চলে গেলেন, গিয়ে সেই লোক দুটোর সাথে দেখা করলেন যারা রিক্তকে ফলো করছেন। রিক্তের বাবা তখন তাদের একজনের দিকে তাকিয়ে বললেন, মিরাজ, যে করেই হোক আমার ছেলেকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। ওই মেয়েটা আমার ছেলেকে জাদু করেছে, ওদের হাত থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে। কিন্তু স্যার, আমার সেটা মনে হচ্ছে না। আপনার ছেলে ইচ্ছা করে ওই মেয়েটার কাছে যাচ্ছে। আমি মেয়েটার খোঁজ নিয়েছি। আপনার ছেলে সব সময় মেয়েটার পেছনে ঘোরে, কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দেয় না। এসব আমি বিশ্বাস করি না। ওই মেয়েটা নিজের সৌন্দর্য দিয়ে আমার ছেলেকে পাগল করে দিয়েছে। আমার ছেলেকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে, না হলে আমার সব কিছু শেষ হয়ে যাবে।
এখন আপনি কি করতে চাইছেন স্যার? আমার ওই মেয়েটার সাথে দেখা করতে হবে। ওই মেয়েটাকে আবার সতর্ক করতে হবে যাতে আমার ছেলে থেকে দূরে থাকে, না হলে আমি ওকে শেষ করে দিব। কিন্তু আমার কাছে এটা বোকামি মনে হয়। আপনি এই কাজ করলে আপনার ছেলে আপনার উপর আরও বেশি রেগে যাবে। পরে আপনি আপনার ছেলেকে সামলাতে পারবেন না। আপনি আগে আপনার ছেলেকে সামলান, উনার বিয়ের ব্যবস্থা করুন, এরপরে উনি এমনিতেই ঠিক হয়ে যাবেন। ওদিকে রিক্ত এখনো হসপিটালে বসে আছে। একটু পর রিমা আসলো, এসে রিক্তকে বসে থাকতে দেখে বলল, ঋতু, তুমি যে এতদিন থেকে নীলার পেছনে ঘুরছো, নীলার তো তোমাকে পাত্তাই দিচ্ছে না। তুমি এখন কি করবে? নীলার মনে হয় না তোমাকে কোনো দিন মেনে নেবে। আমি জানি না কি হবে। আমার বাবা জোর করে আমার বিয়ে ঠিক করেছে তার বন্ধুর মেয়ের সাথে। মেয়েটা অনেক খারাপ। যদি ওই মেয়েটার সাথে আমার বিয়ে হয় তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি কিছুতেই ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। কি বলছো রিক্ত? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, নীলা তোমাকে মেনে নেবে না, আর তোমার বাবা জোর করে তোমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। আমিও এটা নিয়ে চিন্তায় আছি। তবে বাবা যদি আমাকে জোর করে ওই মেয়েটার সাথে বিয়ে দেয় তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে আসবো। ওই মেয়েটা খুব খারাপ, অনেক ছেলের সাথে তার সম্পর্ক আছে। সত্যি তোমার কোনো জবাব নেই রিক্ত। অন্য কোনো ছেলে হলে এতদিনে নীলাকে পেলে অন্য মেয়ের প্রথমে পড়ে যেত। রিক্ত তখন শুধু মুচকি হাসি দিল। আর কি করার আছে তা দেখতে দেখতে দুপুর হয়ে গেল। রিক্ত তখন নীলার কাছে গিয়ে বলল, এভাবে বসে আছো কেন? দুপুরে খাবার খাবে না? এভাবে যদি না খেয়ে থাকো তাহলে তোমার শরীর খারাপ করবে। না, আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে আসো। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। চলো আমার সাথে। বলে রিক্ত নীলাকে জোর করে টেনে বাইরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। নীলা বারবার আপত্তি করলে জোর করে রিক্ত তাকে লাঞ্চ করালো। এরপর আবারও হসপিটালে এসে বসে রইল। বিকালের দিকে নীলার মা চলে আসলো। এসে রিক্তকে দেখে বলল, বাবা, তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটার এত অবহেলা সহ্য করলেও তুমি আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছো। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। একদিন নীলা আমার ভালোবাসা ঠিকই বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। তবে নীলা যদি আমাকে কোনোদিন মেনে নাও নেয় তবুও আমি আপনাদের পাশে সব সময় থাকব। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। রিক্ত নীলার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে আসলো। বাসায় এসে তার মাকে সব খুলে বলল। রিক্তের আম্মু সবসময় তাকে সাপোর্ট করেন। তার আম্মুও চান না আয়রার সাথে রিক্তের বিয়ে হোক। ওদিকে রিক্তের বাবা তার বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছেন। ওদিকে নীলা তখন বসে বসে রিক্তের কথাই চিন্তা করছিল। ছেলেটা কেন এরকম করছে? নীলা কেন তাকে বোঝাতে পারছে না? নীলাকে চিন্তা করতে দেখে রিমা এসে তার পাশে বসলো। এরপর নীলার কাঁধে হাত রেখে বলল, তুই কেন রিক্তের সাথে এরকম করছিস? ছেলেটা তোকে সত্যিই ভালোবাসে। এত সমস্যার মধ্যে আছে, এরপরেও তোর সাথে কত ভালো ব্যবহার করে। অন্য কোনো ছেলে হলে এতদিন অন্য মেয়ের পেছনে পড়ে যেত। এই কথা শুরু থেকে শোনার পর নীলার কিছুটা চিন্তা হলো, রিক্ত কি সমস্যার মধ্যে আছে? নীলা তখন রিমার দিকে তাকিয়ে বলল, ওর আবার কি সমস্যা? ওদের টাকা পয়সার কোনো অভাব আছে নাকি? সমস্যার সমাধান করার জন্য ওরা টাকা ব্যবহার করবে। এই সমস্যাটা টাকার সমস্যার চেয়ে আরও বড়। ওর বাবা জোর করে তার বন্ধুর মেয়ের সাথে রিক্তের বিয়ে ঠিক করেছে। ওই মেয়েটাকে রিক্ত বিয়ে করতে চাচ্ছে না। এখন ছেলেটা কত টেনশনের মধ্যে আছে, বুঝতে পারছিস তো? এই কথা শোনার পর অজান্তেই নীলার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। নীলা কেন এরকম হচ্ছে সে বুঝতে পারছে না। রিমা নীলার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো কিছু সন্দেহ করছে। তখন রিমা নীলার দিকে তাকিয়ে বলল, দোস্ত, আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু তুই বলতে পারছিস না। যখন রিক্ত তোর থেকে দূরে চলে যাবে তখন বুঝতে পারবি তুই ওকে কতটা ভালোবাসিস। তুই তখন সময় তোর পক্ষে কথা বলবে না। তাই আমি যেটা বলছি সেটা শুন, ওকে মেনে নে। নীলা কিছু বলল না, চুপচাপ তার বাবার কাছে চলে গেল। নীলার বাবা ঘুমিয়ে গেছেন। নীলা তার বাবার পাশেই বসে রইল। নীলার কেন জানি অনেক কান্না আসছে, কিন্তু কান্না করতে পারছে না। নিজের মনের সাথে যুদ্ধ করছে মেয়েটা। রিক্তের বিয়ের কথা শোনার পর তার কেন এমন হচ্ছে? নীলা কি তাহলে সত্যি রিক্ত নামক পাগলটাকে ভালোবেসে ফেলল? কিন্তু না, এটা কিভাবে সম্ভব? নীলা ওকে ভালোবাসতে পারে না। নীলার নিজের মনকে নিজের শত্রু মনে হচ্ছে। তার খুব ইচ্ছা করছে রিক্তকে গিয়ে ভালোবাসার কথাটা বলে দিতে, কিন্তু রিক্তকে বললেই সে কি সব সমাধান হয়ে যাবে? উল্টে রিক্তের পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি হবে। রিক্তের বাবা যার সাথে বিয়ে ঠিক করেছেন সে অনেক বড়লোক ঘরের মেয়ে।
এখন যদি নীলা গিয়ে ওকে ভালোবাসার কথা বলে তাহলে ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে যাবে। নীলা তো কারোর কষ্টের কারণ হতে চায় না, সেই জন্য নিজের ভালোবাসার কথাটা নিজের মনের মধ্যে লুকিয়ে রাখলো। ওদিকে রিক্ত রুমে বসে আছে, কি হবে কিছু বুঝে উঠতে পারছে না ছেলেটা। একটু পর সন্ধ্যা নেমে আসলো, রিক্তের বাবা বাসায় ফিরে আসলেন। রিক্ত দেখলো তার বাবা আজ অনেক হাসি খুশি, এসে রিক্তকে ডাকতে লাগলো। রিক্ত উঠে তার বাবার সামনে গেল। তিনি রিক্তকে বললেন, আমি আয়রাকে বুঝিয়েছি, ও আর এরকম করবে না, এখন থেকে ভালো হয়ে যাবে, তাই প্রস্তুত হয়ে নাও। কোনো কিছু কেনাকাটা করার থাকলে কালকের ভিতরে করে নেবে। রিক্ত তখন তার আম্মুর দিকে তাকালো। রিক্তের আম্মু অসহায় দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। রিক্ত তখন তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কেন বুঝতে চাইছো না আমি ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না? আমাকে প্লিজ জোর করো না। দেখো, আজকে আমার মনটা অনেক ভালো, আমার মাথা খারাপ করো না। তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, ওই মেয়েটার থেকে দূরে থাকো। রাস্তার একটা মেয়ের জন্য এত ভালো একটা মেয়েকে তুমি অবহেলা করছো। কালকে আয়রা আমাদের বাসায় আসবে, ওকে নিয়ে চুপচাপ শপিংয়ে যাবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি কালকে। শুধু ও কেন, ওর পুরো পরিবারও যদি এখানে এসে বসে থাকে তবু আমি কোথাও যাব না। তোমার যা ইচ্ছা হয় করো। রিক্তের বাবা রেগে কিছু বলতে যাবেন তার আগেই রিক্ত সেখান থেকে চলে আসলো নিজের রুমে। এসে কান্না করতে শুরু করলো। রিক্ত খুব কম কান্না করে, কিন্তু আজ তার চোখে কোনো বাধা মানতে রাজি না। চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। পরদিন সকালে রিক্ত খুব ভোরে ঘুম থেকে উঠে গেল। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিল। সকাল 8টার দিকে রিক্ত নিচে নামলো ব্রেকফাস্ট করার জন্য। তখন দেখতে পেল আয়রা বসে আছে তাদের ড্রয়িং রুমে। মেয়েটা এত সকালে এখানে কেন? আজকে সে আর আগের মতো নেই, সালোয়ার কামিজ পরে একদম সংসেজে এসেছে। রিক্তকে দেখেই আয়রা এগিয়ে এসে হালকা হেসে বলল, দেখো রিক্ত, আমাকে কেমন লাগছে আজকে? ওই নীলার থেকে আমি অনেক সুন্দর, তাই না? রিক্ত, আমি ভালো হয়ে যাব, আর ওই ফ্রেন্ডদের কাছে যাব না। রিক্ত আয়রার কথা শুনে রেগে গেল। মেয়েটা এত বিরক্তিকর কেন? রিক্ত একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তুমি যদি পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরো এরপরেও তুমি ওর ধারে কাছেও যেতে পারবে না। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তোমার মতো মেয়েও কোনোদিন ভালো হতে পারে না। তাই এসব ন্যাকামো আমার সামনে করবে না। এই কথা শোনার পর রিক্তের বাবা রিক্তের দিকে এগিয়ে এসে বললেন, রিক্ত, এটা কিরকম ব্যবহার? ও অনেক আশা নিয়ে এসেছে, তোমার সাথে শপিংয়ে যাবে। সেই সকালে এসেছে মেয়েটা, আর তুমি ওকে ইগনোর করে ওই রাস্তার মেয়েটার পেছনে পড়ে আসো। রিক্ত, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এই জন্য আগে সব কিছু ছেড়ে দিয়েছি। তুমি যেরকম বলবে আমি সেরকম চলবো, এরপরেও তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। এই কথা শোনার পর রিক্ত আয়রার দিকে তাকিয়ে বলল, দেখো আয়রা, তুমি যাই করো না কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি নীলাকে ভালোবাসি। তাই প্লিজ এখান থেকে চলে যাও, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে বের হব। আজ তোমার কি কাজ? আজকে তুমি আমাকে নিয়ে শপিংয়ে যাবে, সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি। রিক্ত, আমাদের বিয়ে 2 দিন পর, তুমি কেন এরকম করছো? এই মেয়ে, কতবার বলবো তোমাকে আমার সহ্য হয় না। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাব, তুমি কেন এরকম ঝামেলা করছো? সরো আমার সামনে থেকে। বলে রিক্ত আয়রাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। এরপর সোজা গেল হসপিটালে। ওখানে গিয়ে নীলার বাবার যত টাকা পয়সার ঝামেলা ছিল সব কিছু শেষ করে তাকে বাসায় পৌঁছে দিল। এরপর নীলাকে নিয়ে আসলো একটা ফার্মেসিতে। নীলার বাবার জন্য কিছু ওষুধ কিনতে হবে। যখন রিক্ত ওষুধ কিনছিল তখন হঠাৎ করেই পিছনে দেখলো আয়রা দাঁড়িয়ে আছে। রিক্তকে দেখে সে গাড়ি থেকে নেমে আসলো। এরপর রাগ দেখিয়ে বলল, এই তোমার গুরুত্বপূর্ণ কাজ? একটা রাস্তার মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানো আমার থেকে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হবে, আর আজ তুমি এরকম করছো রিক্ত? রিক্ত তখন রেগে আয়রার দিকে তাকিয়ে বলল, আয়রা, তুমি এখানে সিন ক্রিয়েট করো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার আর আমার বিয়ে অসম্ভব। তুমি অনেক সুন্দরী মেয়ে, তোমার জন্য অনেক ভালো ছেলে পাবে। তুমি আমার পিছন ছেড়ে দাও প্লিজ। না, পারবো না। আমি এই মেয়েটাকে শেষ করে দেব। এই মেয়েটার কারণে তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না। এই মেয়ে, তুই একটা রাস্তার মেয়ে হয়ে কিভাবে এত বড় লোকের ঘরের ছেলের পেছনে ঘুরছিস? ওর সব সম্পত্তি দখল করার জন্য এরকম করছিস, তাই না? বল, তোর কত টাকা লাগবে, আমি দিয়ে দিব, তবুও রিক্তের পেছন ছেড়ে দে। নীলা তখন রিক্তের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। রিক্ত রেগে আয়রাকে একটা থাপ্পড় মেরে দিল। আয়রা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন রিক্ত বেশ চেঁচিয়ে বলল,
মুখ সামলে কথা বল। তোর মতো নোংরা মেয়ে ও নয়। তুই ওকে রাস্তার মেয়ে বলে অপমান করছিস, তাই না? কিন্তু শুনে রাখ, ওই রাস্তার মেয়েটা তোর থেকে 1000 গুণ ভালো। আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ফিরে তাকায়নি, কিন্তু তুই কি চরিত্রহীন মেয়ে কোথাকার। রিক্তর থাপ্পড় আর কথা শুনে আয়রা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। আয়রাকে চলে যেতে দেখে নীলা রিক্তের দিকে তাকিয়ে বলল, কেন এরকম ব্যবহার করলে? সে তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে অন্য কারোর সাথে দেখলে রিয়েক্ট করবে, এটাই তো স্বাভাবিক। ওর সাথে এমন ব্যবহার করা একদম ঠিক হয়নি। তুমি তার কাছে যাও, আমি এদিকটা সামলে নেব। নীলার জন্য এত কিছু করার পরেও যখন মেয়েটা মুখ থেকে এমন কথা শুনতে হলো, তখন রিক্তের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার সে নীলার গালেও একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিল। এরপর বলল, তুই কি ভাবিস নিজেকে? আমি তোকে ভালোবাসি বলে যা ইচ্ছা তা মেনে নেব? যদি আমি বিয়ে করি তাহলে তোকেই করব, তাই খবরদার আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস আর কোনোদিন করবি না। নীলা থাপ্পড় খেয়ে পাথরের মতো গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিক্তকে সে বারবার বেহায়া, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন একটা ছেলে ভেবেই এসেছে, কিন্তু সেই ছেলের এমন ভয়ঙ্কর আচরণ নীলাকে যেমন অবাক করেছে, ঠিক তেমনই আতঙ্কিতও করেছে। নীলা রিক্তকে কিছু বলতে যাবে তার আগেই রিক্ত ফার্মেসি থেকে ওষুধের ব্যাগটা নিয়ে আসলো। এরপর নীলার হাত ধরে টেনে বাসায় নিয়ে আসলো। নীলাকে বাসায় নামিয়ে দিয়ে রিক্ত হনন করে বেরিয়ে গেল। নীলা রিক্তের এমন তাড়াহুড়ো দেখে ভীষণ আতঙ্কিত হলো। এখন কি করবে এই উন্মাদ ছেলেটা? ওদিকে রিক্ত নীলাকে রেখে বাসায় ফিরল। ঘরে প্রবেশ করতে যাবে তখন তার বাবা বলল, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। তোমাকে আমার সন্তান বলে আর কোনোদিন পরিচয় দিব না। আমার কোনো ছেলে নেই। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তাড়াতাড়ি। তুমি এসব কি বলছো? আমাদের ছেলেকে তুমি কেন বাড়ি থেকে বের করে দিবে? যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমাকেও বাড়ি থেকে বের করে দিব। এই বাড়িতে ওকে আমি রাখবো না। ও আমার সম্মান নষ্ট করেছে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, কিন্তু তোমার ছেলে আমার মাথা হেট করে দিয়েছে। এমনিতেই রিক্তের মাথা গরম ছিল, এর মধ্যেই তার বাবা এরকম কথা শুনে আরো মাথা নষ্ট হয়ে গেল। রিক্ত রেগে তার বাবার দিকে তাকিয়ে বলল, দরকার নেই তোমার এই বাড়িতে থাকার, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। তবে শুনে রাখো, তোমার এই সম্পত্তি একদিন তোমাকে রাস্তায় বসিয়ে দেবে। অহংকার করে সেদিন কিছুই পাবে না। চললাম আমি। বলে রিক্ত বাসা থেকে বেরিয়ে আসলো। কিন্তু এখন কোথায় যাবে? রিক্তের রাগ বড্ড ভয়ঙ্কর। সে একবার রেগে গেলে কি করে সে নিজেই বোঝে না। কিছুক্ষণ রাস্তায় রাস্তায় হেঁটে ক্লান্ত হয়ে একটা দোকানের সামনে বসলো, কিন্তু পরবর্তী গন্তব্য কোথায়? দুপুর হতেই একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করে নিল। এরপর আবার সেই একই কাজ। হাঁটতে লাগলো অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। এভাবে কতদিন চলবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা পেরিয়ে রাতও নামলো। চারিদিকে মানুষের ঘরের ফেরার তাড়না, কিন্তু রিক্তের আজ থেকে কোনো ঘর নেই। সে একা একটা বাস স্ট্যান্ডের পাশে থাকা বেঞ্চে বসে রিক্ত অন্ধকার এই রাতটাকে নিজের কষ্টের সঙ্গী বানাচ্ছে। কিছু সময় পর তার পাশে কয়েকজন পথ শিশুকেও রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিতে দেখল। রিক্ত মুচকি হাসল। জীবন কি তাহলে এমনই? তার বাবার অঢেল সম্পত্তি, কিন্তু তবুও কেন জানি মানুষটার তৃপ্তি নেই, আরও চাই তার। রিক্ত বুঝে না ঠিক কতটা সম্পত্তি হলে একজন মানুষ তৃপ্ত হতে পারে, কত টাকা ব্যাংকে জমা থাকলে মানুষের ভবিষ্যৎ নিশ্চিত হয়। না, এই প্রশ্নের উত্তর আপনি আমি কেউই জানি না। মানুষ কখনো তৃপ্ত হয় না। হ্যাঁ, সেদিনই মানুষের পেট ভরবে যেদিন কবরের মাটি তার পেটকে পরিপূর্ণ করে দিবে। দুনিয়ায় আমরা কেউ সুখী না, কেউ না। সুখ কখনো কিছুকেই বাধ্য হয়ে মেনে নেওয়ার নাম না। সুখ হলো কম্প্রোমাইজ করার নাম। মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। কখনো কি মা নিজের খাবারটা সন্তানকে দিয়ে দেওয়ার কারণে কষ্ট পান? না, অবশ্যই না। বরং নিজের সন্তানকে তৃপ্তি ভরে খেতে দেখে মা আনন্দিত হন। এটাই তো সুখ। যদি এটাকে আমাদের তথাকথিত সুশীল সমাজ স্যাক্রিফাইস বলেন, তাহলে আমি বলবো অন্তরকে শুদ্ধ রেখে স্যাক্রিফাইস করাটাই সুখ। রিক্ত অবাক হয়ে শুধু দেখলো বাচ্চাগুলোকে। হ্যাঁ, তাদের জীবনেও কষ্টের শেষ নেই, কিন্তু দিন শেষে তারা নিশ্চিন্ত। তাদের মাথার উপরে ক্যারিয়ার নামক পাহাড়টা কেউ জোর করে চাপিয়ে দেয়নি। তারা সমাজের তথাকথিত সম্মান, আত্মমর্যাদার তোয়াক্কা করে না। তাদের উপরে নেই পরিবারের লোক কি মনে করবে, সমাজের লোক কি মনে করবে, এইরকম হাজারটা ট্যাগ লাইন।
তারা স্ট্যাটাসের ভারে নুয়ে পড়ে না। রিক্ত সারা রাত ভাবল, কিন্তু সঠিক উত্তর পেল না। পরদিন সকাল হতেই রিক্ত হাত মুখ ধুয়ে রাস্তার একটা টঙের দোকান থেকে হালকা নাস্তা করে ভার্সিটিতে চলে গেল। সেখানে যেতে রিমা রিক্তকে দেখে দৌড়ে আসলো। রিক্তের সামনে দাঁড়িয়ে বলল, রিক্ত, তুমি কোথায় ছিলে কালকে রাতে? তোমার আম্মু আমার কাছে কল করে অনেক কান্নাকাটি করেছে, তুমি নাকি বাসা থেকে বেরিয়ে এসেছ। রিক্ত তখন রিমার দিকে তাকিয়ে বলল, তুমি আম্মুকে বলে দিবে আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি, আমি খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে যাব। তুমি আম্মুকে আমার হয়ে একটু সান্ত্বনা দিও। তুমি এখন কোথায় যাবে? কালকে রাতেই বা কোথায় ছিলে? আমাকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে যেটা বললাম সেটা শুধু আম্মুকে বলবে। আমি আমার নিজের জন্য একটা ব্যবস্থা ঠিকই করে নিব। বলেই রিক্ত ক্লাসে চলে গেল, কিন্তু ক্লাসে মনোযোগ দিতে পারল না। এই পাহাড় সমান টেনশন নিয়ে কি ক্লাস করা যায় নাকি? ক্লাস শেষে রিক্ত চলে গেল নীলার বাবাকে দেখার জন্য। ওখানে যাওয়ার পর রাফির মুখে শুনতে পেল তাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। নীলার বাবা অসুস্থ, সেজন্য কিছুই করতে পারছেন না। এটা শোনার পর রিক্তের অনেক কষ্ট হলো, কিন্তু রিক্তর কাছে তেমন টাকাও নেই। রিক্ত কিভাবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে? এরই মধ্যে সেখানে রিমাও চলে আসলো। রিক্ত একটা বুদ্ধি বের করতে বাইরে চলে আসলো। রিক্তের হাতে একটা ঘড়ি আছে, মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে। এটা রিক্তের আম্মু তার জন্মদিনে গিফট করেছিলেন। ঘড়িটা তার মা খুব শখ করে অর্ডার করেছিলেন, কিন্তু এটা বিক্রি করে দিতে হলো আজকে। এরপরেও রিক্তের কষ্ট হচ্ছিল না, বরং অজানা এক আনন্দ কাজ করছিল। রিক্ত টাকা নিয়ে সোজা বাজার করে চলে গেল। বাজার করে নীলাদের বাসায় ফিরল। সবার সাথেই বেশ হেসে হেসে কথা বলছিল সে। রিক্ত কিছু সময় যেতেই লক্ষ্য করলো সবাই তাকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছে। রিক্ত থমকে গেল। অবাক হয়ে সবাইকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই নীলার বাবা রিক্তের দিকে তাকিয়ে কান্না করে দিলেন। ওদিকে নীলা তখন রিক্তের দিকে তাকিয়ে আছে, তার হাতের ঘড়িটা নেই। এটা দেখার পর নীলা বুঝতে বাকি নেই ছেলেটা কি করেছে। রিমা নীলাকে সব কিছু বলে দিয়েছে। নীলা জানতো এই ঘড়িটা রিক্তের মায়ের দেওয়া। ছেলেটা এটা বিক্রি করার সাহস পেল কোথায়? ওদিকে সবাইকে এমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে রিক্ত নীলার বাবার কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, যতদিন না পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ততদিন পর্যন্ত আমি আপনাদের পরিবারের সব খরচ বহন করব। আর তোমার খরচ কে বহন করবে? তুমি বাড়ি থেকে বেরিয়ে আসলে এখন টাকা কোথায় পাবে? নীলার বাবা এই কথা শুনে রিক্ত বেশ অবাক হলো। উনি কিভাবে এই কথা জানলেন? রিক্ত তখন নীলার বাবার দিকে তাকিয়ে বলল, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি যে কোনোভাবে ম্যানেজ করে নিব। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার তো এখন যাবার কোনো জায়গা নেই। তুমি যদি কোনো আপত্তি না করো তাহলে আমি কথাটা বলবো। আপনি আমার কাছে অনুরোধ করবেন না দয়া করে, আপনি আমার গুরুজন, আপনার যা ইচ্ছা হয় বলুন। আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি আজ থেকে আমার বাসায় থাকবে। কিন্তু দেখো বাবা, তুমি যদি এই বাসায় থাকো তাহলে মানুষ খারাপ ভাববে, কারণ আমার ঘরে একটা মেয়ে আছে। তুমি তো আমার মেয়েকে ভালোবাসা আর বাসা থেকে এই কারণে বেরিয়ে এসেছো। আমি চাই তোমাকে আমার মেয়ের সাথে আজকে বিয়ে দিতে, তুমি যদি কোনো আপত্তি না করো। বাবা, তুমি এসব কি বলছো? আমি ওকে বিয়ে করতে পারবো না, ওর সাথে আমার যায় না। ওর বাবা এই কথা শোনার পর আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তুমি প্লিজ এই কাজটা করো না। রিক্ত তখন তাদের দুজনের কথা শুনছিল। রিক্তের কি যে আনন্দ লাগছিল সেটা বলে বোঝাতে পারবে না। রিক্ত বিশ্বাস করতে পারছিল না যে নীলার বাবা এই কথাটা বলেছে। রিক্ত তখন নীলার বাবাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল, আমি রাজি, আমি আপনার কথা মেনে নিলাম। আপনি বাবাকে নিয়ে চিন্তা করবেন না, বাবার সব ছেড়ে আমি চলে এসেছি। বাবার কাছে আর কোনো দিন ফিরে যাব না। নীলা না করছিল, কিন্তু নীলার বাবা মা তাকে অনেক বোঝালেন। এরপর বাধ্য হয়ে নীলা রাজি হয়ে গেল। রিক্তের কাছে এখনো সব কিছু কল্পনার মতো লাগছিল। এতদিন থেকে যার অপেক্ষায় সে ছিল সে রিক্তের হয়ে যাবে, এটা ভাবতে রিক্তের অনেক খুশি লাগছিল। কিন্তু তবুও ভিতরে একটা চাপা কষ্ট হচ্ছিল নিজের পরিবারের কথা ভেবে। রিক্তের মা চাইতেন রিক্তের পছন্দের মেয়ের সাথে ছেলের বিয়ে দিবেন, কিন্তু রিক্তের বাবা সেটা হতে দিলেন না। সন্ধ্যার পর তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। রিমা, রাফি আর নীলার দুইটা ফ্রেন্ড মিলে সব ব্যবস্থা করলো। বেশ হাসি খুশির মধ্যে বিয়ে সম্পন্ন হলো। রাতে খাওয়া দাওয়া করে যে যার গন্তব্যে ফিরে গেল। ওদিকে রিক্ত বাসে ওর ঘরে প্রবেশ করলো। আজ কেন জানি তার ভয় হচ্ছিল নীলাকে, কিন্তু বাসের ঘরে প্রবেশ করতেই দেখলো সব কিছু স্বাভাবিক।
নীলা তখন তার কাছে এসে সালাম করলো। রিক্ত তাকে ধরে উঠালো। নীলা উঠে রিক্তর দিকে তাকিয়ে বলল, রিক্ত, আমি তোমাকে কিছু দিতে চাই, তবে কথা দিতে হবে তোমাকে। যেটা দিব সেটা তুমি গ্রহণ করবে। রিক্ত তখন নীলার দিকে তাকিয়ে বলল, আমি অবশ্যই নিব। তোমার কাছ থেকে কিছু পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তখন নীলা রিক্তের সামনে এনে ধরলো রিক্তের ঘড়িটা। রিক্ত নীলার হাতের দিকে তাকিয়ে আছে। নীলা হালকা আসলো। তখন রিক্ত অবাক হয়ে বলল, এটা তুমি কোথায় পেলে, আর এটা তুমি নিয়ে আসলে কেন? তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। আমি যখনই শুনেছি তুমি তোমার আম্মুর দেওয়া ঘড়ি বিক্রি করে দিয়েছো, তখন থেকে আমার মনের মধ্যে ছিল এটা ফিরিয়ে আনবো। সেই জন্য আমার স্কলারশিপের জমানো টাকা ছিল আম্মুর কাছে, আব্বুর চিকিৎসার জন্য কাজে লাগাবো ভেবেছিলাম, কিন্তু তুমি চিকিৎসার সব টাকা দিয়ে দিলে। সেই জন্য আমার টাকা বেঁচে গেছে, তাই ভাবলাম তোমার ঘড়িটা ফিরিয়ে নিয়ে আসবো। যাক, এখন সেসব কথা বাদ দাও, ঘড়িটা নাও। রিক্ত তখন নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিক্ত বিশ্বাসই করতে পারছিল না নীলা এই কাজ করেছে। রিক্তের সত্যি অনেক কষ্ট হয়েছিল যখন সে তার আম্মুর দেওয়া ঘড়িটা বিক্রি করে দিয়েছিল। রিক্ত নীলাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, সত্যি নীলা, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে কোনো দিন কষ্ট পেতে দিব না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভালো কিছু একটা করার। তোমাকে এভাবে কষ্টে থাকতে হবে না। আমার কিছুই প্রয়োজন নেই, আমি শুধু তোমাকে চাই। তোমাকে কোনোদিন বলতে পারিনি রিক্ত, আমিও তোমাকে খুব ভালোবাসি। তোমার মতো পাগলকে কি ভালো না বেশে থাকা যায়? নীলার মুখে এই কথা শোনার পর রিক্তের কান্নার গতি আরও যেন বেড়ে গেল। নীলা মুচকি হেসে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিল তার পাগল প্রেমিককে। ছেলেটা বড্ড একরোখা। শেষ পর্যন্ত নীলাকে তার প্রেমে হাবুডুবু খাইয়ে তবেই নিস্তার নিয়েছে। রিক্তকে কান্না থামাতে না দেখে নীলা বলল, তা মহাশয়, আজ রাত কান্না করে কাটাবেন বলে ঠিক করেছেন? হঠাৎ সবকিছু হয়ে গেছে, তাই নিজের আবেগ কন্ট্রোল করতে পারছি না। বুঝলাম, কিন্তু বাসর রাতে ছেলে মানুষের কান্না করলে হবে? আজকের রাতটা আমাদের দুজনের জন্য কতটা ইম্পর্টেন্ট জানো? নীলা বিছানায় হেলান দিয়ে বসে কথা বলছিল। রিক্ত নীলার কাছে গিয়ে কোলে মাথা রেখে বলল, তা তো জানি না, তুমি জানলে শিখিয়ে দাও। শক্ত তো, বিয়ে করবা লাফাচ্ছিলে, এখন বিয়ে করে বেলুনের মতো চুপসে গেলে। তোমাকে পাওয়ার প্রতিযোগিতা করতে করতে আমি ক্লান্ত। এখন তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাতে চাই, এটাই আমার প্রথম চাওয়া। তা বললে কি করে হবে? রিক্ত যদি হয় তার বউ হবে আরো ভয়ঙ্কর। আজ তোমাকে ঘুমাতে দিব না, এতদিন আমাকে ডিস্টার্ব করার প্রতিশোধ নিব। বলে নীলা রিক্তের নাকের সাথে নাক ঘষতে লাগলো। রিক্ত নীলার এত কাছে এসে নিজেকে হারিয়ে ফেলেছে। অদম্য চঞ্চল ছেলেটাও শান্ত নির্মম হয়ে গেছে। নীলা রিক্তকে নিচে ফেলে রিক্তের বুকের ওপরে উঠে বসল। এরপর রিক্তের গালে একটা চুমু দিয়ে বলল, উফ রিক্ত, তুমি তো কিউট কেন? আমার তো হিংসা হয়। তোমার জামাই তাই, যার বউ এত সুন্দর, তার জামাই একটু কিউট হবে না? ইস ঢং, ধরে নিয়ে আয়রার কাছে দিয়ে আসবো। উফ, ওই মেয়ের নাম নিবে না তো, বিরক্তিকর। কেন বাবু, আয়রা তো তোমাকে কত কিছু অফার করে। আচ্ছা বলো তো, আয়রা সুন্দর নাকি আমি? কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা, ওই মেয়ে আমার বউয়ের নখের যোগ্যও না। নীলা রিক্তের গলা জড়িয়ে ধরে কিস করতে লাগলো। রিক্ত এবার নীলার সাথে রেসপন্স করলো। নীলা রিক্তের শার্টের বোতামে হাত দিয়ে বলল, তুমনে মেরা দিল জিত লিয়া মেরি জান, তোমার জন্য এই বেগম জান দিতেও প্রস্তুত। এরপর রাত গভীর হয়েছে, সামনে সকাল হবে। এই তো ওদের বিয়ে হয়েছে, দখল গিয়েছে, ঘুমিয়ে যাক, আমরা ডিস্টার্ব করে লাভ কি? পরদিন সকালে রিক্ত যখন নীলাদের ড্রয়িং রুমে আসলো, তখন দেখলো নীলার বাবাকে দেখতে দুজন লোক এসেছে। নীলার বাবা যে ব্যাংকে চাকরি করেন সেই ব্যাংকের ম্যানেজার এবং চেয়ারম্যান এসেছে। নীলার বাবা তাদের বেশ পুরনো কর্মচারী। হঠাৎ এমন অসুস্থতায় সবার কাছেই দুঃখজনক। নীলার বাবা বেশ লম্বা সময় তাদের সাথে কথা বললেন, এরপর রিক্তকে ডাকলেন। রিক্ত তাদের কথা বলতে দেখে রুমে ফিরে এসেছিল। নীলার বাবার ডাকে আবারও তাদের সামনে গেল। তখন নীলার বাবা রিক্তকে বললেন, বাবা, তুমি এভাবে বাসায় বসে থাকলে তোমার জন্য আমরা কিছুই করতে পারবো না। তুমি সাধারণ কোনো পরিবারের ছেলে না, তুমি কোটি কোটি টাকার মধ্যে বড় হয়েছে। এই সাধারণ পরিবারে থাকতে পারবে না, তাই তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। আমার ব্যাংকের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি, উনি আমাকে অনেক বেশি বিশ্বাস করেন। তোমাকে উনি চাকরি দিবেন বলেছেন। তুমি যদি চাকরি করতে চাও
তাহলে উনার সাথে কথা বলতে পারো। রিক্ত তখন পাশে থাকা লোকটার দিকে তাকালো। বয়স্ক মানুষ, বেশ হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। রিক্ত নরম গলায় বলল, স্যার, আমাকে যদি কাজে রাখেন তাহলে সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার এখন একটা কাজের খুব দরকার। আপনি আমাকে ছোট একটা পোস্টে রাখেন। আরমান সাহেব যেহেতু বলেছে তুমি নিশ্চয়ই পারবে, তবে বাবা পড়াশোনা না শেষ করলে জীবনে উন্নতি করতে পারবে না। আমি ম্যানেজার সাহেবকে বলে রাখবো যাতে সপ্তাহে 2 দিন তোমাকে ছুটি দেয়। তুমি চাকরির পাশাপাশি পড়াশোনা শেষ করো। আরমান সাহেব আমার এখানে অনেক দিন থেকে চাকরি করে, আমার অনেক প্রিয় একজন মানুষ হলো। ওনার এরকম অবস্থায় আমার কাছে সত্যি অনেক কষ্ট। তুমি যদি চাকরি করতে চাও তাহলে কাল থেকে জয়েন করতে পারো। সত্যি বলছেন স্যার? এভাবে ইন্টারভিউ ছাড়া আমাকে চাকরিতে রেখে দিচ্ছেন, পরে যদি আমার কাজে কোনো অসুবিধা হয়? আমি আরমান সাহেবের প্রতি ভালোবাসা থেকেই এই কাজটা করছি। তুমি আরমান সাহেবের জামাই, তাই তোমাকে কাজে রাখতে চাই। আশা করি তুমি কিছুদিনের ভিতরেই সব মানিয়ে নেবে। এই উনি চলে গেলেন। নীলার বাবা তখন রিক্তের দিকে তাকিয়ে বললেন, আমি জানি বাবা, তোমার সাথে এই কাজটা করা ঠিক হয়নি। তুমি কাজ না করলেও সারা জীবন বসে বসে খেতে পারো, কিন্তু আমি চাই তুমি তোমার বাবাকে দেখিয়ে দাও সৎ পথে থাকলে অল্পতেই খুশি হওয়া যায়। রিক্ত তখন নীলার বাবাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি আপনার সম্মান রেখেই কাজ করব। আমার কারণে আপনার কাজের জায়গায় আপনাকে কখনো অপমানিত হতে দিব না। এরপর রিক্ত নীলার বাবার সাথে অনেকক্ষণ কথা বলল। এরপর রুমে এসে চুপচাপ তার বাবার কথা ভাবতে লাগলো। তার বাবা তো এত সহজে ছেড়ে দেওয়ার মতো মানুষ না। তার এইরকম ব্যবহারে প্রতিশোধ নিশ্চয়ই উনি নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রিক্তের বাবা কিছুই করছেন না। এভাবে 3 দিন কেটে গেল। রিক্ত ব্যাংকে জয়েন করেছে। ব্যাংকের সবাই তাকে অনেক সহযোগিতা করছেন। রিক্ত সিদ্ধান্ত নিয়েছে আজকে তার আম্মুর সাথে লুকিয়ে দেখা করবে, তাই সকালেই কল করে নিজের ঠিকানা দিয়েছে। রিক্তের মা রিক্ত যেখানে কাজ করে ওখানে এসেছেন। মাকে কাছে পেয়ে রিক্ত ওনাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি প্লিজ একবার নীলার বাসায় যাবে। নীলা তোমাকে দেখলে অনেক খুশি হবে। বাবা আমাকে কোনোদিন মেনে নেবে না সেটা আমি জানি, তাই অন্তত তোমাকে নিয়ে যাই। তোর বাবার অবস্থা দেখে তুই অবাক হয়ে যাবি। তুই আসার পর থেকে মানুষটা অনেক কষ্ট পেয়েছে, ঠিক মতন কথা বলে না, অফিসে যায় না, সবসময় বাসায় বসে থাকে। এই কথা শোনার পর রিক্ত আর কিছু বলল না। তার আম্মুকে নিয়ে চলে গেল নীলার বাসায়। নীলা হঠাৎ করেই দেখলো রিক্ত আর তার আম্মুকে আস্তে থেকে দৌড়ে গিয়ে রিক্তের মাকে সালাম করলো। উনি নীলাকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটা ছোটবেলা থেকে ওর বাবার অবহেলার শিকার হয়ে আসছে না। ওর বাবা সবসময় টাকার চিন্তা করে গেছে, আমার ছেলেকে সময় দিতে পারেনি। তুমি আমার ছেলেকে কোনোদিন কষ্ট দিও না। নীলা তখন কি বলবে বুঝে উঠতে পারছিল না। তিনি অনেক আবেগ নিয়ে কথাগুলো বলছিলেন। নীলা রিক্তের মাকে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না আম্মু, আমি চেষ্টা করব আপনার ছেলেকে সব সময় সুখে রাখার। আমি জানি না কতটুকু পারবো, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর রিক্তের আম্মু সেখানে কিছুক্ষণ বসে চলে গেলেন। রিক্তের মায়ের যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়েছিল। মাকে আটকানোর সামর্থ্য তার নেই। ওদিকে রিক্তের বাবা বেশ দুর্বল হয়ে পড়েছেন। ইমরান সাহেবের সাথে ওনার ঝামেলা শুরু হয়েছে। দুজনে অনেক দিন থেকেই ব্যবসা করে আসছিলেন, কিন্তু এখন সেটা ভাঙতে শুরু করেছে। রিক্তকে তার বাবা অনেক মিস করেন, কিন্তু লজ্জার কারণে বলতে পারেন না। কেন জানি অহংকার ছাড়তে পারছেন না তিনি। রিক্তের আম্মু বাসায় ফিরে রিক্তের বাবাকে দেখে বললেন, তুমি কেন এরকম করছো? আমি জানি তুমি তোমার ছেলের জন্য কষ্ট পাচ্ছ, এরপরেও কেন স্বীকার করছো না? ছেলেটা নিজেও কষ্ট পাচ্ছে। এখন তোমার ওই বন্ধু কোথায়? তোমার বন্ধু তোমাকে সহযোগিতা করছে না কেন? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা তুমি জানো। এরপরেও কেন আমার সামনে এসব কথা বলো? এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করো, নিজের ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। এভাবে আর কতদিন চলবে? কিন্তু রিক্তের বাবা নিজের অহংকার ছাড়তে পারলেন না, সেজন্য সবকিছু অস্বীকার করলেন। এদিকে রিক্তদের দিন ভালোই কাটছিল, কিন্তু যত দিন যাচ্ছিল রিক্তের পরিবারের কথা বেশি মনে পড়ছিল। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। রিক্তের বাবার ব্যবসায় বিরাট লোকসান হয়েছে। রিক্ত খবর পেয়েছে সেগুলো। রিক্তের বাবা ঠিকমতো কাজ করতে পারেন না, অসুস্থ হয়ে পড়েছেন, বয়স হয়ে গেছে। এদিকে রিক্তের ব্যাংকের চেয়ারম্যান তার সাথে দেখা করতে এসেছেন। এই কয়েক মাসে রিক্ত সবার পছন্দের মানুষে পরিণত হয়েছে।
রিক্ত সবসময় ঠিকঠাক কাজ করার চেষ্টা করত, কারণ রিক্তের শ্বশুর তাকে এই চাকরিটা পাইয়ে দিয়েছেন। ওনার সম্মানের একটা বিষয় আছে তো। ব্যাংকের চেয়ারম্যান শফিক চৌধুরী রিক্তের সাথে দেখা করে বললেন, রিক্ত, তোমার কাজ আমার অনেক ভালো লেগেছে। আমি নতুন একটা শাখা খুলতে যাচ্ছি। আমি চাই তোমাকে ওইখানকার শাখার ম্যানেজার করতে। রিক্ত তখন খুব খুশি হলো, কিন্তু রিক্ত নীলার থেকে দূরে চলে যাবে এটা মানতে পারছিল না। রিক্ত তখন ওনার দিকে তাকিয়ে বলল, আমি এখানেই ঠিক আছি স্যার, আমাকে বড় কোনো পজিশনে দেবার দরকার নেই, আমি নিজের পরিবারের সাথে থাকতে চাই। এসব নিয়ে চিন্তা করো না, তোমাকে বেশি দূরে পাঠাবো না। এখান থেকে প্রায় 2 ঘন্টা গেলেই সামনে আরো একটা বাজার আছে, ওইখানেই আমি ব্যাংকের একটা শাখা করতে চাই। আমি এই দায়িত্ব পালন করতে পারবো না স্যার, এই দায়িত্ব আমার জন্য অনেক বড়, আমার এই পরিমাণ যোগ্যতা নেই। তোমার জন্য আমি এটা নির্ধারণ করেছি, তুমি আর আপত্তি করো না। রিক্ত আর আপত্তি করলো না, হাসি মুখে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার সময় মিষ্টি নিয়ে এসেছে সে। নীলার বাবা এখন আর চাকরি করেন না, উনি এখন সম্পূর্ণ সুস্থ। বেশ কয়েকবার চেষ্টা করেছেন আবার চাকরিতে জয়েন করতে, কিন্তু রিক্ত ওনাকে এই বয়সে কাজ করতে দেয়নি। এরপর কেটে গেছে আরও 3 মাস। রিক্ত নিজে নতুন দায়িত্ব বুঝে নিয়েছে। শুরুতে বেশ ঝামেলায় পড়লেও সময়ের সাথে সাথে সে মানিয়ে নিয়েছে। সবাই তার কাজে বেশ সন্তুষ্ট। তবে রিক্ত নিজের জীবনের সবচেয়ে বড় খুশির সংবাদ পেল যখন শুনল তার পরিবারের নতুন একজন আসতে চলেছে। এই খবর যখন রিক্তের মায়ের কাছে পৌঁছালো, তখন রিক্তের মা তার স্বামীর কাছে গিয়ে বললেন, এখনো তোমার অভিমান কমেনি? তোমার ছেলে পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। আমাদের উচিত আমাদের ছেলে সহ আমাদের বংশ নতুন সদস্যকে বাসায় নিয়ে আসা। কিন্তু তোমার ছেলে কি আমার সাথে আসতে চাইবে? সে তো আমার উপর রাগ করে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার তো এখন আগের অবস্থা নেই, সে এখন বেশ মোটা বেতনের চাকরি করে। তুমি চলো আমার সাথে। তুমি কি যে বলো। এরপর রিক্তের আব্বু আম্মু নীলার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে নীলাদের বাসায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। রিক্ত নীলার হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলা রিক্তকে বলল, জানো রিক্ত, আমি কোনোদিন চিন্তা করিনি আমাদের তো সুন্দর সংসার হবে। আমি ভেবেছিলাম সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে। রিক্ত তখন নীলাকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি পাশে থাকো তাহলে আমাদের এই ছোট্ট সংসারটা একদিন আরও বড় হবে, আমাদের সংসারে কোনো কষ্ট থাকবে না। নীলা মুচকি হাসলো কথাটা শুনে। রিমা আর নীলার কয়েকটা ফ্রেন্ডও এসেছে এই খুশির খবর শুনে। খাবার দাবারের ব্যবস্থা হয়েছে সীমিত পরিসরে। সবাই বেশ হাসি খুশি ছিল, কিন্তু তখন হঠাৎ করে রিক্ত দেখলেও তার আব্বু আম্মু আসছে। রিক্ত তার আব্বুকে দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। রিক্তের শ্বশুর শাশুড়ি সহ সবাই অবাক হয়ে গেছেন রিক্তের আব্বুকে দেখে। তখন রিক্তের বাবা রিক্তের কাছে এসে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। ইমরান আমাকে ভুল বুঝিয়ে এই কাজ করতে বাধ্য করেছিল। আমি ইমরানের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছি। বাবা, এখন আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বাবা, তুমি আমার সাথে চলো। রিক্ত তখন তার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বাবা তার কাছে ক্ষমা চাইছেন, এটা বিশ্বাস করতে হবে তাকে। রিক্তের নিজেকে পাগল পাগল লাগছিল। নীলা মা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তোমাকে অনেক অপমান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি চলো আমার বাসায়, আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। বাবা কি বলছেন এসব? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি নিজের ছেলের ভালো চাইবেন, এটাই স্বাভাবিক। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। রিক্ত রাজি হলে অবশ্যই আমি আপনার বাসায় যাব। রিক্তের মা তখন রিক্তের কাছে আসলেন। সবাই মিলে রিক্তকে বুঝিয়ে রাজি করালেন তাকে। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে রিক্তের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে রিক্তের মা সবাইকে বললেন তিনি নিজের একমাত্র ছেলের বিয়েটা আবার অনুষ্ঠান করে দিবেন। তার একমাত্র ছেলের বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারেননি। রিক্তের মায়ের কথায় সবাই সম্মতিও জানালো। রাতে রিক্ত রুমে গিয়ে দেখলো নীলা বালিশ কাঁথা নিয়ে কোথায় চলে যাচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ এখন? মিস্টার রিক্ত, বিয়ের আগ পর্যন্ত আপনার আর আমার রুম আলাদা থাকবে। আগে বিয়ে করুন, তারপর একসাথে থাকা হবে। রিক্ত তখন নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বিয়ে হয়ে বাচ্চা হতে চললো, এখন আবার নাটক করার কি আছে? কি বললেন? আমি নাটক করছি? থাকবো না, আমি চলে যাব বাবার বাসায়। আচ্ছা সরি তো, আজ
এতদিন পর বাসায় ফিরলাম, একসাথে না থাকলে কি হয়? আম্মু বলেছে আগে আমাদের অনুষ্ঠান করে বিয়ে হবে, এরপর বাকি সব। দাঁড়াও, আমি আম্মুকে গিয়ে জিজ্ঞেস করে আসি। বলে রিক্ত রুম থেকে বের হতে যাবে, তখন নীলা পেছন থেকে রিক্তের হাত চেপে ধরে রাগী কণ্ঠে বলল, এই ছেলে লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? এত রাতে এইসব জিজ্ঞেস করার জন্য আম্মুর কাছে যাবি কেন? কারণ আমার বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। নীলা বুঝলো এই বলেদের সাথে মজা করে শান্তি নেই, তাই এগিয়ে এসে রিক্তের গলা জড়িয়ে ধরে বলল, সরি বাবু, এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে, চলো এখন ঘুমাবো। ওয়েট, পরে ঘুমাবো, আগে বলো এই বাবুটা কে? কেন? তুমি তুমি তো আমার কিউট বাবু। আস্তাগফিরুল্লাহ, আমার আব্বা আম্মা কত খুঁজে আমার নাম রাখছে রিক্ত, আর তুমি সেটাকে বাবু বানিয়ে দিলে। সি। বাবু, আজ থেকে রিক্ত না ডেকে তোমাকে বাবু বলে ডাকবো। নামটা সুন্দর না? বাবু কথাটার মধ্যে তোমার মতো একটা হট হট ব্যাপার আছে। এই শোনো, আমি যথেষ্ট ম্যাচিওর, বিয়ে করে বাচ্চার বাপ হতে চলেছি। এমন ভাবে বাবু বলছো, মনে হচ্ছে আমি স্কুল পাশ করে কলেজে উঠেছি। এই নামে ডাকা যাবে না। 100 বার ডাকবো, 1000 বার ডাকবো, দরকার হয় তোর জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডের নাম পাল্টে দিব। এখন তো শুধু আমি ডাকছি, এরপর থেকে তোর কলিগরাও বাবু ভাই বলে ডাকবে। আচ্ছা, মাফ করো। তোমার বাবু, সোনা, তামা, যা ইচ্ছে ডাকো। আমাকে এখন ঘুমাতে হবে, কাল সকালে আবার অফিস আছে। এই তো লক্ষ্মী বাবুর মতো কথা। আসো সোনা, কাছে আসো। বড় হও আর বুড়ো হও, বউয়ের কথা না শুনলে ঘরে জায়গা পাবে না, কথাটা মাথায় রেখো। বলে নীলা শক্ত করে রিক্তকে জড়িয়ে ধরল। তাদের এই দুষ্টু বিষ সংসার চলতে থাকুক জীবনের শেষ দিন অবধি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সব ভাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।